সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ফিলিস্তিনিদের ভিটে মাটি কেড়ে নেবার নতুন পায়তারা শুরু করেছে ইসরায়েল। 1967 সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধনের প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলে আসছে। একটু একটু করে ইসরায়েলের ভূমি দখল করে নিচ্ছে ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দিয়েছে এক অমানবিক যুদ্ধ, যার কোনো শেষ নেই বলে মনে হচ্ছে। এবারে জানাবো ভারতের রাসায়নিক কারখানায় আগুন, নিহত 7। ভারতের রাজস্থান রাজ্যের ভিওয়াদি শহরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 7 জন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাজ্যের খুশখেরা করলি শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ, পণ্য বয়কটের ডাক। ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন জোরদার হচ্ছে। দোকান কর্মী থেকে শুরু করে শ্রমিক ইউনিয়ন, শিক্ষার্থী এবং রাজনৈতিক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এ চাপ এখন রাষ্ট্রীয় নীতিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। জানাবো পানুন হত্যার ষড়যন্ত্রে দোষ স্বীকার করে ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত মার্কিন বিচারককে ঠিক কী বলেছিলেন। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়া সেই হাই প্রোফাইল ভাড়ায় খুনের মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত গত শুক্রবার নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। প্রিয় দর্শক, কী ছিল সেই জবানবন্দি জানতে হলে সঙ্গে থাকুন। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনের হামলায় রুশ বন্দর বিধ্বস্ত। রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির এই হামলায় বন্দরটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে তামান বন্দর ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ফিলিস্তিনিদের ভিটা মাটি কেড়ে নেওয়ার নতুন ছক কষছে ইসরায়েল। 1967 সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধনের প্রক্রিয়া পুনরায় শুরু করবার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাছের উত্থাপিত একটি প্রস্তাব রোববার সরকারি অনুমোদন পাবার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর মতে এই আইনি প্রক্রিয়ায় মূলত ফিলিস্তিনিদের তাদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ এবং পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করবার একটি সুপরিকল্পিত কৌশল। 1984 সাল থেকে স্থগিত থাকা এই নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালুর মাধ্যমে ফিলিস্তিনিদের মালিকানা প্রমাণের সুযোগ সীমিত করে তাদের জমি দখল করা অনেক সহজ হয়ে যাবে। ইসরায়েলি আবাসন অধিকার সংস্থা বিমকো এর মতে পশ্চিম তীরের প্রায় 70% ভূমির কোনো আনুষ্ঠানিক নিবন্ধন নেই। ব্রিটিশ শাসনামল বা জর্ডান শাসনের সময় মাত্র 30% ভূমির নিবন্ধন সম্পন্ন হয়েছিল। বর্তমান ইসরায়েলি সরকার এখন ফিলিস্তিনিদের কাছে এমন সব নথিপত্র দাবি করছে যা সংগ্রহ করা তাদের জন্য প্রায় অসম্ভব। অনেক ফিলিস্তিনি পরিবার যুদ্ধের সময় বাস্তুচ্যুত হওয়া বা যুদ্ধের পর যুগ যুগ ধরে পরম্পরায় ভূমি ব্যবহার করে তাদের কাছে কোনো দাপ্তরিক কাগজ নেই। ফলে প্রমাণের অভাবে এই বিশাল পরিমাণ ভূখণ্ড ডিফল্টভাবে ইসরায়েলি রাষ্ট্রের মালিকানাধীন হয়ে যাবে। এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে 2018 থেকে 2024 সালের মধ্যে একই ধরনের ভূমি নিবন্ধন প্রক্রিয়া চালানো হয়েছিল। সেখানে দেখা গেছে নিবন্ধিত জমির মাত্র 1% ফিলিস্তিনিদের নামে রয়েছে, আর বাকি 99% ইসরায়েলি রাষ্ট্র বা ব্যক্তিগত মালিকদের দখলে চলে গেছে। ইসরায়েলি বসতি বিরোধী সংগঠন পিস নাও এই প্রক্রিয়াকে ফিলিস্তিনি ভূখণ্ডের পূর্ণ দখলদারিত্ব হিসেবে আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক বিচার আদালত 2024 সালে এ রুলে জানিয়েছিল ইসরায়েলের এ ধরনের ভূমি বাজেয়াপ্তকরণ এবং জনসংখ্যা স্থানান্তর সম্পূর্ণ অবৈধ। তা সত্ত্বেও বেইজিং এবং ওয়াশিংটনের চাপের তোয়াক্কা না করে ইসরায়েল তাদের বসতি সম্প্রসারণের লক্ষ্য পূরণে আইনি পথে এগোচ্ছে। ইসরায়েলের সুপ্রিম কোর্ট এই নিবন্ধন প্রক্রিয়ার বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোর করা একটি আবেদন গত মাসে খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে এ নিয়ে কোনো রুল জারি করা অকালপক্ষ হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এ ব্যবস্থার মাধ্যমে ফিলিস্তিনিদের অত্যন্ত ছোট একটি এলাকায় সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং দীর্ঘমেয়াদী সংঘাতকে আরও উস্কে দেবে। ভারতের রাসায়নিক কারখানায় আগুন, নিহত 7। ভারতের রাজস্থান রাজ্যের ভিওয়াদি শহরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 7 জন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাজ্যের
খুশখেরা করেলি শিল্প এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আগুনে পুড়ে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও ২ জন এখনও কারখানার ভেতরে আটকা পড়ে আছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিতা মিশ্রা স্থানীয় গণমাধ্যমকে জানান, নিয়মিত টহলের সময় পুলিশ আগুনের খবর পায় এবং সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। তিনি বলেন, মোট ৯ জন ভেতরে আটকা ছিলেন। এ পর্যন্ত ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ, পণ্য বয়কটের ডাক। ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন জোরদার হয়েছে। দোকানের কর্মী থেকে শুরু করে শ্রমিক ইউনিয়ন, শিক্ষার্থী ও রাজনৈতিক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই চাপ এখন রাষ্ট্রীয় নীতিতেও প্রভাব ফেলেছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে আয়ারল্যান্ডের এক উপকূলীয় শহরে এক সুপার মার্কেট কর্মী গাজা থেকে আসা ধ্বংসস্তূপের ছবি দেখে প্রতিবাদে নামেন। তিনি ক্রেতাদের কিছু ফল এবং সবজি ইসরায়েল থেকে আমদানি করার ব্যাপারে সতর্ক করতে শুরু করেন। পরে তিনি সরাসরি ইসরায়েলি পণ্য স্ক্যান বিক্রি করতে অস্বীকৃতি জানান। এ ঘটনার পর সুপারমার্কেট চেইন টেস্কো তাকে সাময়িক বরখাস্ত করে। তবে শ্রমিক ইউনিয়নের সমর্থন এবং স্থানীয় প্রতিবাদের মুখে জানুয়ারিতে তাকে পুনর্বহাল করা হয়। তার এই অবস্থানে স্থানীয় বিরোধকে বৃহত্তর প্রশ্নের রূপ দেয়। প্রশ্ন ওঠে, ব্যক্তিগত অনৈতিক অবস্থান কর্মক্ষেত্রে প্রতিরোধ রূপ নিতে পারে কিনা। আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং নরওয়ের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন প্রস্তাব পাশ করে বলেছে, কর্মীদের ইসরায়েলি পণ্য সামলাতে বাধ্য করা উচিত নয়। যুক্তরাজ্যের খুচরা সমবায় কো অপ ইউকে এবং ইতালির কপ আলিয়াঞ্জা ৩.০ গাজা যুদ্ধের প্রতিবাদে কিছু ইসরায়েলি পণ্য সরিয়ে নিয়েছে। আন্দোলনকারীরা বলছে, কৌশলের ঐতিহাসিক ভিত্তি আছে। ১৯৮৪ সালে আয়ারল্যান্ডের ড্যানিশ স্টোরের কর্মীরা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসকের পণ্য বয়কট করেন। প্রায় ৩ বছর স্থায়ী এবং আন্দোলন করে পশ্চিম ইউরোপে প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করে আয়ারল্যান্ড। ২০০৫ সালে শুরু হওয়া বয়কট এবং বিডিএস আন্দোলন আন্তর্জাতিক আইন মেনে চলা ও দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং একাডেমিক বয়কটের আহ্বান জানায়। আন্দোলনকারীরা ব্যাংক, বিশ্ববিদ্যালয়, চার্চ, পেনশন এবং ফান্ড ও স্থানীয় সরকারগুলোর উপরও বিনিয়োগে প্রত্যাহার, নিষেধাজ্ঞা আরোপের চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পান্নুন হত্যার ষড়যন্ত্রে দোষ স্বীকার করে ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত মার্কিন বিচারককে ঠিক কী বলেছিলেন? ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়া সেই হাই প্রোফাইল ভাড়ায় খুনের মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত গত শুক্রবার নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করেছেন। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি যখন যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তান আন্দোলনের নেতা মার্কিন নাগরিক গুরুপদ পদবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন, তখন এই প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার এক বিরল এবং অকপট চিত্র সামনে এসেছে। অভিযোগ রয়েছে, এই ষড়যন্ত্রের সঙ্গে ভারত সরকারের একজন গোয়েন্দা কর্মকর্তার যোগসূত্র ছিল। ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১০টা ২০ দিকে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক সারা নেটবার্নের সভাপতিত্বে এই শুনানিতে সহকারী মার্কিন অ্যাটর্নি কামিল ফ্লেচার, আলেকজান্ডার লি, অ্যাশলে নিকোলাস এবং নিখিল গুপ্তের আইনজীবী ডেভিড টুজার সহ একটি বড় আইনি দল উপস্থিত ছিলেন। গুপ্ত মূলত ইংরেজিতেই কথা বলছিলেন, তবুও আইনি বিষয়ে সূক্ষ্ম দিকগুলো যাতে তিনি সঠিকভাবে বুঝতে পারেন তা নিশ্চিত করতে উমেশ সি পাশি এবং মধু মিশ্র নামে ২ জন হিন্দি দোভাষী সেখানে শপথ পাঠ করানো হয়েছিল। শুনানির সময় নিখিল গুপ্ত বলেন, বন্দী থাকাকালে তার ইংরেজি বেশ উন্নত হয়েছে, তবে তার প্রবেশন ইন্টারভিউয়ের মাধ্যমে তিনি তার আইনজীবী উপস্থিতি চেয়েছেন। দোষ স্বীকার করার আগে বিচারক নেটবার্ন এবং পদ্ধতিগত বিষয়ে পরিকল্পনা করেন। সেই অনুযায়ী নিখিল গুপ্ত ডিস্ট্রিক্ট জজের পরিবর্তে একজন ম্যাজিস্ট্রেটের সামনে তার দোষ স্বীকারোক্তি দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন। মার্কিন ফেডারেল সিস্টেমের একটি সাধারণ নিয়ম, যেখানে আসামির প্রতিক্রিয়াটি দ্রুত করতে ডিস্ট্রিক্ট জজের পরিবর্তে ম্যাজিস্ট্রেটের সামনে প্রাথমিক দোষ স্বীকার করেন। অবশ্য চূড়ান্ত সাজার রায় ডিস্ট্রিক্ট জজই দেবেন। নিখিল গুপ্ত নিশ্চিত করেন তিনি এই অধিকারের বিষয়টি বোঝেন এবং তার আইনজীবীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। এরপর বিচারক তার বিরুদ্ধে আনা ৩টি অভিযোগ পড়ে শোনান: ভাড়ায় খুনের ষড়যন্ত্র, ভাড়ায় খুনের মূল কাজ এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। নিজের ভাষায় স্বীকারোক্তি। যখন নিজের দোষ স্বীকারের সপক্ষে বর্ণনা দেওয়ার সময় আসে, তখন আদালত নিখিলকে নিজের ভাষায় সব বলতে বলেন। আদালত ট্রান্সক্রিপ্ট থেকে প্রাপ্ত কথোপকথনটি হুবহু নিচে দেওয়া হলো। ২০২৩ সালের বসন্তকালে আমি অন্য এক ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করতে রাজি হয়েছিলাম। সেই অপরাধে এগিয়ে নিতে আমি সেলফোন বা মোবাইল ফোনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্য একজনকে $১৫,০০০
নগদ অর্থ পাঠিয়েছিলাম। নিখিল গুপ্ত এরপর পরিষ্কার করেন, অর্থ দেওয়ার সময় তিনি ভারতে থাকলেও জানতেন অর্থ গ্রহণকারী এবং যাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল দুজনই নিউ ইয়র্কে অবস্থান করছেন। তিনি সুনির্দিষ্টভাবে কুইন্স এলাকার কথা উল্লেখ করেছেন।